বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 খ্রিস্টাব্দে, মৃত্যু 1970 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অন্য স্বাদের ভূতের গল্প, ভূত ভবিষ্যৎ। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 16ই বৈশাখ 1357 বঙ্গাব্দে, অর্থাৎ এপ্রিল 1950 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে সাহিত্যিক গোপী দুলাল, কমলা এবং নন্দ দুলাল। গল্প পাঠে মীর, কমলার ভূমিকায় শ্রী, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে ভূত ভবিষ্যৎ। গভীর রাতে টেবিলের ওপর ঝুঁকে বসে উপন্যাসখানা লিখছিলাম। টেবিলের এক কোণে মোমবাতিরা গলে গলে পড়ছিল। হঠাৎ চোখ তুলে দেখি প্রেত সামনে এসে দাঁড়িয়েছে। কলম রেখে দৃঢ় স্বরে বললাম, আমি পারবো না। প্রেত কাতর চোখে আমার পানে চেয়ে রইল। মিনতি ভরা গলায় বলল, আপনি দয়া না করলে আমার আর উপায় নেই। মেয়েটা নষ্ট হয়ে যাবে। পাড়ার ছোড়াগুলো তার পেছনে লেগেছে। প্রেতের কণ্ঠস্বর ঘষা ঘষা। গ্রামোফোন রেকর্ডে গান শুরু হবার আগে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকম। আমি বিরক্ত হয়ে বললাম, তা আমি কি করব? আপনি অন্য কারুর কাছে যান না। প্রেত বলল, আর কার কাছে যাব? সবাই চোর। আপনি দয়া করুন। ভূতের কথায় মনটা একটু নরম হলো। সত্যি বটে, আমি দেনার দায়ে লুকিয়ে আছি, কিন্তু তবু চুরি যে করব না এ বিশ্বাস ভূতেরও আছে। বললাম, আচ্ছা, আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন, তারা নিজের ব্যবস্থা নিজেই করবে, আমাকে কেন? প্রেত একটি গভীর নিঃশ্বাস ফেলল। মোমবাতির শিখা একটু নড়ে উঠল। সে বলল, চেষ্টা কি করিনি? আমাকে দেখেই ভয়ে হাউমাউ করে উঠল। তারপর বাড়িতে ওঝা ডেকে ঝাড়িয়েছে। ওদিকে আবার আর যাবার উপায় নেই। রাত প্রায় 12টা। আমি ফুঁ দিয়ে বাতি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রেত সঙ্গে সঙ্গে এসে তক্তপোষের পাশে বসল। করুণ স্বরে বলল, দয়া করুন, আপনার কল্যাণ হবে। বড় বিপদে পড়েছি। পোষের পাশে বসে আছেন। কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি কে? উত্তর এলো, কি বলে পরিচয় দিই? যখন বেঁচে ছিলাম তখন নাম ছিল নন্দ দুলাল নন্দী। বললাম, খাসা নাম। আপনি তাহলে প্রেত? প্রেত বলল, হ্যাঁ, কিন্তু আপনি ভয় পাবেন না। আমার কোনো বদমতলব নেই। আমি একটা হাই তুলে বললাম, বদমতলব থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না। আপনি তো হাওয়া। তবে আমি ভয় পেয়ে নিজের অনিষ্ট করতে পারি বটে। প্রেত নিঃশ্বাস ফেলে বলল,
মনে পড়ল দেশলাইয়ের বাক্সটা মাথার কাছেই আছে। সেই দিকে হাত বাড়িয়ে বললাম, আমার সঙ্গে কিছু দরকার আছে কি? প্রেত বলল, দরকার এমন কিছু নয়, ওই কথা কইবার লোক পাই না, আপনি সজাতি তাই। দেখলাম প্রেতের অবস্থা আমারই মতো। সম্ভবত বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়েছে। বিছানায় উঠে বসে দেশলাই জ্বালতে যাব এমন সময় সে বলল, দেশলাই জ্বালবেন? কেন, আপনার আপত্তি আছে? হঠাৎ আলো জ্বললে একটু অসুবিধে হয়। তবে থাক, কাল আপনার চেহারাটা এক মুহূর্তের জন্য দেখেছিলাম, ভালো করে ঠাউর করতে পারিনি। যাকে থাক। কিছুক্ষণ চুপচাপ। ভাবলাম বেচারা কথা কইবার লোক পায় না, স্বজাতি পেয়ে আলাপ করতে এসেছে, আমারই কিছু বলা কওয়া দরকার। তা আপনি কি এই কাছে পিঠে কোথাও থাকেন? পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ আছে, তাতেই থাকি। তাই নাকি? আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াটে? তা কত ভাড়া দিতে হয়? প্রেত রসিকতা বুঝল না, বলল, বাড়ি বাগান একদিন আমারই ছিল, আমার প্রপৌত্রের কাছে নিকুঞ্জ পাল কিনেছে। বটে, আপনার প্রপৌত্র বেঁচে আছেন বুঝি? হ্যাঁ, তার অবস্থা বড় খারাপ হয়ে গেছে। প্রপৌত্র? তাহলে আপনি আন্দাজ 80-90 বছর আগে ছিলেন? সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম, মুচ্ছুদ্দির কাজে পয়সা করেছিলাম, ভেবেছিলাম 7 পুরুষ বসে খাবে, কিন্তু প্রেতের কথা শেষ হল না। আমি অভ্যাসবশত অন্যমনস্কভাবে একটি বিড়ি মুখে দিয়ে ফস করে দেশলাই জ্বাললাম। প্রেতের ভয় পাওয়া চেহারাখানা ক্ষণিকের জন্য দেখা গেল, তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল। আবার হয়তো আসবে ভেবে কিছুক্ষণ বসে বিড়ি টানলাম, কিন্তু প্রেত আর এলো না। তারপর কয়েক রাত তার দেখা পাইনি। এদিকে আমার উপন্যাস দ্রুত এগিয়ে চলেছে। হিরো এখন এক রজককন্যার কৌমার্যহানির উদ্যোগ করছে। এরপর আসবে গোপ কন্যা। স্থির করেছি এইভাবে ধাপে ধাপে তুলে হিরোকে এক সিনেমার অভিনেত্রীর সঙ্গে বিয়ে দিয়ে ছাড়ব। উপন্যাসের নাম রেখেছি স্বর্গের সিঁড়ি। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বাতি জ্বালিয়ে লিখতে বসেছিলাম। খুব মন লেগে গিয়েছিল, তাই সময়ের কোনো হিসেব ছিল না। মনোজগতে নিরঙ্কুশ ভ্রমণ করতে করতে হঠাৎ পা পিছলিয়ে শক্ত মাটিতে ফিরে এলাম। দেখি টেবিলের অপর পারে দাঁড়িয়ে প্রেত মিটিমিটি হাসছে। আজ প্রেতকে প্রথম ভালো করে দেখলাম। সূক্ষ্ম মূর্তি, তবু চেহারার মধ্যে অস্পষ্টতা কিছুই নেই। গায়ে ফিতে বাঁধা মেরজাই, মেটে মেটে রং, সরু পাকানো গোঁফ, চোখ দুটি সজাগ প্রাণবন্ত। বয়স আন্দাজ 55। নিতান্তই সেকালের বাঙালি চেহারা। প্রেত বলল, কি লেখেন এত? বললাম,
উপন্যাস। সে কাকে বলে? আমাদের সময় তো ছিল না। উপন্যাস কি তা বুঝিয়ে দেওয়ার পর প্রেত সাগ্রহে বলল, ও, রূপকথা। তা বলুন না শুনি। সংক্ষেপে গল্পটা বললাম। শুনে ভূত বলল, ছি 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 ছি। বললাম, ছি ছি বললে চলবে কেন? এটা না হলে বই কাটে না। যা হোক, তা কদিন আসেননি যে? প্রেত বলল, আপনি অদ্ভুত লোক। অন্য লোক ভূত দেখলে আঁতকে ওঠে, আপনি গ্রাহ্যই করেন না। বললাম, সে রাতে আচমকা দেশলাই জেলেছিলাম, তাই রাগ হয়েছিল বুঝি? রাগ নয়, চমকে গিয়েছিলাম। চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না। খাতা টেনে নিয়ে বললাম, আচ্ছা, আজ আপনি আসুন, পরিচ্ছেদটা শেষ করতে হবে। মাঝে মাঝে আসবেন, গল্প সল্প করা যাবে। আচ্ছা। প্রেত চলে গেল। তারপর প্রেত প্রায় প্রতি রাতেই আসে। কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপর আসুন বললেই হাওয়ায় মিলিয়ে যায়। এ আমার শাপে বর হয়েছে। এখানে এসে মানুষ প্রতিবেশীর সঙ্গে ইচ্ছে করেই আলাপ পরিচয় করিনি। তার পরিবর্তে যা পেয়েছি তা মোটেই অবাঞ্ছনীয় নয়। প্রেতের সঙ্গে যতটুকু ইচ্ছা মেলামেশা করি, স্বাদ মিটলেই তাকে চলে যেতে বলি, সে চলেও যায়। মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যেত না। ঘন্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায়। আমার ভূতই ভালো। একদিন ভূত জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি সংসার করেছেন? বললাম, সংসার মানে বিয়ে? সর্বনাশ, একলা শুতে ঠাঁই পাই না, শঙ্করাকে ডাকে। ও কাজটি আমাকে দিয়ে হবে না। ভূত একটু হাসল। কিছুক্ষণ যেন অন্যমনস্ক থেকে হঠাৎ বলল, দেখুন, আপনার সঙ্গে কদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন, চোর ছ্যাঁচর নন। আমি অনেক দিন থেকে আপনার মতো একজন মানুষ করছি। আমার একটি অনুরোধ আছে, আপনাকে রাখতে হবে। ভূত যে নিছক আমার সঙ্গ লাভের জন্য নয়, একটা মতলব নিয়ে আমার কাছে ঘোরাঘুরি করছে, তা এতদিন বুঝতে পারিনি। বোঝা উচিত ছিল। মুচ্ছুদ্দির প্রেতাত্মা বিনা প্রয়োজনে কারোর সাথে ঘনিষ্ঠতা করবে, এটা মনে করাও অন্যায়। সাবধানে বললাম, কি অনুরোধ? ভূত তখন টেবিলের ওপর কনুই রেখে নিজের ও বংশের ইতিকথা বলতে আরম্ভ করল। আন্দাজ করলাম, কাঁকড়া বিছের ল্যাজে যেমন হুল থাকে, অনুরোধটা আছে গল্পের শেষে। উড়িয়ে সে যখন পৃথিবী থেকে বিদায় নিল, তখন লক্ষ্মীও বিদায় নিয়েছেন। বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা। ব্রজ দুলালের ছেলে গোপী দুলাল নিরীহ মানুষ। বাপের ভুক্তাবশিষ্ট এঁটো পাতায় যতদিন পারল চলল, শেষ পর্যন্ত তাকে বাড়ি বিক্রি করতে হলো। তারপর গত 20 বছর ধরে গোপী দুলাল বাড়ির বিক্রয় মূল্য নিয়ে এবং সামান্য কাজকর্ম করে অতি দীনভাবে সংসার চালাচ্ছে। তার স্ত্রীর মৃত্যু হয়েছে। একমাত্র কন্যার বয়স 21, কিন্তু এখনো তার বিয়ে দিয়ে উঠতে পারেনি। উপরন্তু কয়েক বছর যাবৎ তাকে দুরন্ত হাঁপানি রোগে ধরেছে। গল্প শেষ হলে জিজ্ঞাসা করলাম,
আপনার প্রপৌত্র মানে গোপীদুলাল বাবু এখানেই থাকেন? প্রেত বলল, হ্যাঁ, বেনেপাড়ার এক ধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে। তারও বেশি দিন নেই, তাকে কালে ধরেছে। আর তো কিছু নয়, গোপীদুলাল মরলে মেয়েটা ভেসে যাবে বলে করুণ নিঃশ্বাস ফেলল। সন্দেহ হল প্রেত বুঝি ঘটকালি করছে। মনকে শক্ত করে বললাম, দেখুন, আমি আগেই বলেছি বিয়ে করবার মতো অবস্থা আমার নয়, আপনি ও অনুরোধ করবেন না। প্রেত তাড়াতাড়ি বলল, না না, ও অনুরোধ করছি না। আমি বলছিলাম, আপনি যদি দয়া করে মোহরগুলো গোপীদুলালের কাছে পৌঁছে দেন, তাহলে সেই মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে। অবাক হয়ে বললাম, মোহরের ঘটি কি এখনো নিমতলায় পোঁতা আছে নাকি? প্রেত বলল, হ্যাঁ, মরার আগে কাউকে বলে যেতে পারলাম না। যেমন পুঁতেছিলাম তেমনই পোঁতা আছে, তাই তো নিম গাছ ছাড়তে পারি না। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আশ্চর্য এই যে ভূতের কথায় তিল মাত্র অবিশ্বাস জন্মাল না। 100 আকবরী মোহর। আকবরী মোহরের দাম কত জানি না, কিন্তু বর্তমানকালে 100 মোহরের দাম 10,000 টাকার কম হবে না। ক্ষীণ কণ্ঠে বললাম, এত সোনা, এর দাম যে অনেক। ভূত বলল, সেই জন্যই তো কাউকে বিশ্বাস করতে পারিনি। আপনি ভরসা। চমকে উঠলাম। আমি আমি কি করব? ভূত মিনতির স্বরে বলল, ঘটিটা খুঁড়ে বার করতে হবে। বেশি খুঁড়তে হবে না, হাতখানে খুঁড়লেই পাওয়া যাবে। কিন্তু খুঁড়বে কে? আমি? ভূতের চোখ নীরবে অনুরোধ জানালো। আমি চটে গিয়ে বললাম, বেশ ভূত তো আপনি, ও বাগান এখন নিকুঞ্জ পালের দখলে, সে আমাকে খুঁড়তে দেবে কেন? আর আমি বা তাকে বলবো কি? বলবো, মশাই আপনার বাগানে মোহর পোতা আছে তাই খুঁড়তে এসেছি, এটা বলবো? ভূত বলল, না না, আপনি দিনের বেলা যাবেন কেন? দুপুর রাতে চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে নিম গাছটা বাড়ি থেকে অনেক দূরে, বাগানের এক কোণে। রাতে বাগানে কেউ থাকবে না। আমি বিড়ি ধরাবার উপক্রম করে বললাম, মাফ করবেন, আমার দ্বারা হবে না। ওই রাতের বেলা পরের বাগানে যদি ধরা পড়ি, ঠ্যাঙে দড়ি পড়বে। নিকুঞ্জপাল এমনিতেই আমাকে সন্দেহের চোখে দেখে। আমি পারবো না। দেশলাই জ্বাললাম। তারপর কয়েক রাত্রি পর পর ভূতের সঙ্গে ঝুলোঝুলি চলল। আমি অটল, ভূত না ছোড়বান্দা। আমি যত বলি পারবো না, ভূত ততই বলে, দয়া করুন, দয়া করুন। যে রাতে দৃশ্য নিয়ে আরম্ভ করেছিলাম, তারপরও কয়েক রাত কেটে গেল। হঠাৎ দেশলাই জ্বালিয়ে ভূতকে তাড়াবার চেষ্টা করলাম, কিন্তু ভূতের এখন দেশলাই অভ্যেস হয়ে গেছে। কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার ফিরে আসে এবং কাতর কণ্ঠে বলে, দয়া করুন, দয়া করুন, সৎ বংশের মেয়ে নষ্ট হয়ে যাবে। আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠল। রাতে ঘুম নেই, সারা রাত ভূতের সঙ্গে তর্ক করি, উপন্যাস লেখা বন্ধ হয়ে গেছে। একদিন মরিয়া হয়ে বললাম,
বেশ, রাজি আছি, কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে। ভূত মুচ্ছুদ্দি সে খানিক বিবেচনা করে বলল, বেশ, আপনি 5% দালালি পাবেন, 5খানা মোহর আপনার। অতঃপর আর না বলবার উপায় রইল না। 5খানা মোহর মানে 500 টাকা। 500 টাকার জন্য অতি বড় দুঃসাহসিক কাজ করবেন না এমন সাহিত্যিক কজন আছেন? আমার দুঃখ এই যে বাকি 95টি মোহর হজম করতে পারবো না। পেটের দায়ে কুৎসিত উপন্যাস লিখি বটে, কিন্তু চুরি করতে পারবো না। তাছাড়া চুরি করে যাব কোথায়? নন্দদুলাল মুচ্ছুদ্দির হাত এড়াবো কি করে? রাত 2:30 সময় প্রেতের পেছন পেছন বাইরে গেলাম। আকাশে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ ছিল। তারই আলোয় পাঁচিল টপকিয়ে নিকুঞ্জ পালের বাগানে ঢুকলাম। ভূত দেখে যা হয়নি তাই হলো। বুকের ভেতর দুমদাম শব্দ হতে লাগলো। ভূত দেখিয়ে দিল এক জায়গায় কয়েকটা কোদাল শাবল পড়ে রয়েছে। একটা কোদাল তুলে নিলাম। ভূত পথ দেখিয়ে নিম গাছ তলায় নিয়ে গেল। নিম গাছ তলায় একটা জায়গায় আঙুল দেখিয়ে ভূত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তদারকি করতে লাগলো। আমি খুঁড়তে আরম্ভ করলাম। চারিদিকে নিশুতি, কোথাও সাড়া শব্দ নেই। মনে হলো আমিও মানুষ নই, কোন সূক্ষ্ম জগতের বাসিন্দা। আধ ঘন্টার মধ্যে ঘটি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্ক, কিন্তু ভেতরে 100 নিষ্কলঙ্ক আকবরী মোহর ঝকমক করছে। ভূত আত্মাভিমান সহ একটা ভুরু তুলে বলল, কি বলেছিলাম? আমার গায়ে তখন কালঘাম ঝরছে। ফস করে দেশলাই জ্বালিয়ে আমি একটা বিড়ি ধরালাম। ভূতকে বেশি আশকারা দেওয়া ভালো নয়। পরদিন সকালবেলা আবার ঘটি খুলে দেখলাম স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, সত্যি 100 মোহর। তার ভেতর থেকে 5টি মোহর সরিয়ে রেখে 95টি পুঁটলিতে বেঁধে নিয়ে বাইরে বেরোলাম। আর দেরি নয়, সোনার মোহ বড় মোহ। বেশিক্ষণ কাছে রাখলে হয়তো লোভ সামলাতে পারবো না। বেনেপাড়ার এক প্রান্তে গোপী দুলালের বাড়ি খুঁজে বার করলাম। নোনা ধরা চটা ওঠা বাড়ি। তার সামনে ঝাঁকড়া চুলো একটি ছোকরা শীষ দিতে দিতে পায়চারি করছে। আমি দরজার কড়া নাড়তেই ছোকরা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে কেটে পড়ল। একটি মেয়ে এসে দরজা খুলে দিল। তারপর অপরিচিত ব্যক্তি দেখে একটু ভেতর দিকে সরে গিয়ে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। মৃদু স্বরে বলল, কাকে চান? বাবা বাড়ি নেই। বুঝলাম গোপী দুলালের আইবুড়ো মেয়ে। গায়ের রং ফর্সা, মুখখানি নরম ও সুশ্রী, সর্বাঙ্গে ভরা যৌবন, কিন্তু চোখে মুখে আতঙ্ক, যেন নিজের যৌবনের ভয়ে সবসময় ভয় পেয়ে আছে। পরনে বোধ করি বাপের একখানা আধময়লা ধুতি, গায়ে ব্লাউজের অভাব ঢাকা দেবার জন্য আঁচলটা বুকের ওপর 2 ফের করে জড়ানো। আমার গলা কে যেন চেপে ধরল। গলা ঝেড়ে বললাম, এটা কি গোপী দুলাল বাবুর বাড়ি? হ্যাঁ।
তিনি বাড়ি নেই? কখন ফিরবেন? হাসপাতালে গেছেন, ফিরতে বোধহয় দেরি হবে। ও, আমি একটু চিন্তা করে বললাম, তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল। আমি ওবেলা আবার আসব, তাকে বলে দিও। মেয়েটি চকিতে চোখ তুলল। আচ্ছা। আমার খোলার ঘরে ফিরে গিয়ে একটার পর একটা বিড়ি টানতে লাগলাম। মাথা গরম হয়ে উঠল। 2 বান্ডিল বিড়ি নিঃশেষ হয়ে গেল। ভয় পাওয়া যৌবন, দুঃসহ অসহায় যৌবন। ভূতের সঙ্গে পরামর্শ করতে পারলে ভালো হতো, কিন্তু ভূত দিনের বেলা আসে না। বিকেলে আবার গেলাম। এবার দালালির মোহর 5টিও নিয়ে গেলাম। মেয়েটির দরজা খুলে দিল, বলল, বাবার শরীর বড় খারাপ, দেখা করতে পারবেন না। কি দরকার আপনার? তার ঠোঁট কেঁপে উঠল। হঠাৎ জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ভয়ে বিস্ফারিত চোখ তুলে নিচু কণ্ঠে সে বলল, কমলা। আমি বললাম, কমলা, তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে, তাই দিতে এসেছি। দরজার ছায়ান্ধকার থেকে সে বিহ্বল চোখে আমার দিকে চাইল, তারপর ছায়ার মতো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আসুন। গোপী দুলাল বাবু বিছানায় আধশোয়া হয়ে হাঁপাচ্ছিলেন। অকাল বৃদ্ধ জীর্ণ মানুষ, চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি। আমি পাশে বসলে বললেন, আপনাকে টাকা পাওনা আছে বলে মনে পড়ে না তো? আমি বললাম, টাকার কথা পরে বলবো, এখন আমার একটা প্রস্তাব আছে। আমি আপনার স্বজাতি ভদ্র সন্তান, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। গোপী দুলাল দিশাহারা হয়ে গেলেন। আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম। তার হাঁপানি যেন আরো বেড়ে গেল। শেষে বললেন, কমলার বিয়ে দিতে পারবো, হে আমার আশার অতীত। আমার তো পয়সা নেই। আছে বই কি, এই যে, বলে আমি পুঁটলি খুলে 100 মোহর তার সামনে ঢেলে দিলাম। কমলাকে বিয়ে করেছি। শ্বশুর মশাই কিন্তু টিকলেন না, বিয়ের পরদিনই মারা গেলেন। আকস্মিক ভাগ্যোন্নতি তার সহ্য হল না। কলকাতায় ফিরে এসে বন্ধুদের ঋণ শোধ করেছি, বই প্রকাশের ব্যবসা ফাঁদার আয়োজন করছি, উপন্যাসখানা ছিঁড়ে ফেলেছি। এবার একখানা রোম্যান্স ভরা ভদ্র উপন্যাস ধরব, যা পড়ে কমলা লজ্জা পাবে না। নন্দদুলালের সাথে আর একবার মাত্র দেখা হয়েছিল। আমি বলেছিলাম, কেমন, খুশি হয়েছেন তো? নির্লজ্জ প্রেত চোখ টিপে মুচকি হেসেছিল। দালালি একটু বেশি নিয়েছো।